এই লাস্টের যে 4টে বোমবাস্টিং অঙ্ক আছে ওটার জন্য একটা স্পেশাল ভিডিও লাগবে। ওটা একই ভিডিওর মধ্যে করলে কিন্তু বেকার হয়ে যাবে। তো স্পেশাল ভিডিওটা প্রমিস করছি কালকেই আসবে। কালকে আয়তঘনের ওয়ান শট ক্লাস দেওয়ার পরও আমি বলেছিলাম যে 4-5টা কোশ্চেন আমার মনের মধ্যে আছে, যেই কোশ্চেনগুলো আমার মনে হচ্ছে যেগুলো করিয়ে দেওয়া উচিত। তো আজকে নিয়ে আমি চলে এসেছি আয়তঘনর বা মাধ্যমিক 2026-এর আয়তঘনর বোমবাস্টিং কিছু অঙ্ক, এবং এই অঙ্কগুলো থেকেই বা এই অঙ্কের টাইপেরই কিন্তু কোশ্চেন আসতে চলেছে। এ নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। আমরা আজকের জন্য ঠিক 5টা কোশ্চেন তুলে রেখেছি। এই 5টা কোশ্চেনই আজকে আমরা সলভ করাবো। কেন আমরা আগের দিনের ফর্মুলাগুলো লিখে দিয়েছি যাতে তোদের একবার মনে পড়ে যায় এই লেকচার দেখতে দেখতে, যাতে আয়তঘনর তোমার ফর্মুলা, যাকে সমকোণী চৌকোণ বলা হয় আর কি, আর ঘনকের ফর্মুলা, এগুলো যাতে মাথার মধ্যে একটু ভালো করে ঢুকে যায়। যদিও আমি কালকে কিন্তু ফর্মুলাগুলো বলে দিয়েছি। সমকোণী চৌকোণ বা আয়তঘনর 3টে ফর্মুলা আছে। একটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা, এটা পড়ে দেওয়া আছে 2 × দৈর্ঘ্য × প্রস্থ প্লাস দৈর্ঘ্য × উচ্চতা প্লাস প্রস্থ × উচ্চতা। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তোমার √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, এবং আয়তন তোমার হচ্ছে দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা। সেম ভাবে ঘনকের কিন্তু 3টে ফর্মুলা এই আয়তঘনর 3টে ফর্মুলা থেকেই আসে। তো এই নিয়ে বিন্দুমাত্র আমাদের সন্দেহ নেই। যাই হোক, চলো এবার আমরা চলে আসছি বোমবাস্টিং নম্বর 1 প্রথম অঙ্কে। কি বলছে একবার দেখি। একটি চা এর বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। একটা চা বাক্স বলে দিয়েছে। তাহলে সবার আগে চা বাক্সটা আমি একটু ছবিটা এঁকে নিই, নাহলে কিন্তু ভালো লাগবে না। তাহলে চা বাক্সটা যেহেতু আয়তঘনাকার, তাহলে আয়তঘন ছবি আমি আঁকছি এখানে। তাহলে বাক্স যেহেতু বাক্সের মতনই দেখতে হতে হবে, তো এটা হচ্ছে বাক্স। এর মধ্যে বাবু চা রাখা আছে। দেখি বাক্সটা পুরোপুরি বানানোর চেষ্টা করি। এইটা হচ্ছে তোমার বাক্স, পুরোপুরি সিম্পল বাক্স, এর ভেতরে চা পুরোপুরি ভর্তি করে রেখেছে। এবার এই বাক্সের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 7.5 ডেসিমিটার দৈর্ঘ্য। মানে কোন পোর্শনটা, এটাকে আমি যদি দৈর্ঘ্য বলি, এটা তোমার হচ্ছে 7.5 ডেসিমি। নেক্সট হচ্ছে প্রস্থ 6 ডেসিমিটার, মানে এটা হচ্ছে তোমার প্রস্থ 6 ডেসিমিটার। তাহলে 6 ডেসিমি। আর উচ্চতা তোমার হচ্ছে 5.4 ডেসিমিটার, মানে এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে 5.4 ডেসিমি। এবার দেখি গল্পটা কি বলেছে। গল্পটা বলেছে চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা, 350 গ্রাম। তাহলে চা ভর্তি মানে যখন বাক্সটার ভেতরে চা পুরোপুরি ভর্তি থাকে তখন তার ওজন হচ্ছে 52 কিগ্রা, 350 গ্রাম। ভালো কথা। কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিলোগ্রাম যদি হয়, মানে যখন চা ভেতরে নেই তখন ওজনটা হচ্ছে খালি বাক্সের ওজনটা তোমার হচ্ছে 3 কিগ্রা 750 গ্রাম, মানে 3.75 কিলোগ্রাম। আর যখন চা দিয়ে ভর্তি আছে তখন তোমার ওজন হচ্ছে 52 কিগ্রা 350 গ্রাম। তাহলে কি বের করতে বলেছে, বলছে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে তা হিসাব করে লিখি। 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে তা হিসাব করে সবার আগে লিখি। এবার সবার আগে ভালো করে বুঝতে হবে যে চা শুদ্ধ বাক্সের ওজন যদি 52 কিলোগ্রাম 350 গ্রাম হয়, তাহলে শুধুমাত্র চায়ের ওজনটা কত। ভেতরে আমি যতটুকুনি চা রাখছি সেই শুধুমাত্র চায়ের ওজনটা কত। এবার আমি যদি শুধুমাত্র চায়ের আয়তন বের করে ফেলি, কত ঘন ডেসিমিটার আয়তন বের করে ফেলতে পারি, তাহলে অত ঘন ডেসিমিটার চায়ের ওজন এত। তাহলে 1 ঘন ডেসিমিটারের চায়ের ওজন কত আমি ওই নিয়মের সাহায্যে বের করে ফেলতে পারবো। তার মানে এই মুহূর্তে আমাকে এই পুরো বাক্সের মধ্যে চায়ের আয়তনটা বের করতে হবে। পুরো বাক্সের আয়তন যা হবে চায়ের আয়তন তাই হবে, বিকজ আমি পুরো বাক্সের মধ্যে চা রাখছি। তো পুরো বাক্সের আয়তন যা হবে চায়ের আয়তন পুরোপুরি তাই হবে। এবার আমি শুধুমাত্র চায়ের ওজনটা বের করব। চায়ের ওজন কিভাবে বের করব, চা শুদ্ধ বাক্সের ওজন থেকে চা মানে বাক্সের ওজনটা বাদ দিয়ে দিলে, আমি আবার বলছি চা শুদ্ধ বাক্সের ওজন থেকে আমি যদি বাক্সের ওজনটা বাদ দিয়ে দিই তাহলে আমি শুধুমাত্র চায়ের ওজন পেয়ে যাবো। তাহলে সবার আগে আমি যদি উত্তরে এখানে আসি, ভালো করে বোঝার চেষ্টা করো যে চা বাক্সের কি বলে দিয়েছে আমাদের এখানে, চা বাক্সের দৈর্ঘ্য কত 7.5 ডেসিমি, প্রস্থ হচ্ছে 6 ডেসিমি, আর উচ্চতা হচ্ছে 5.4 ডেসিমি। ভালো কথা। এবার
চা ভর্তি বাক্সটির ওজন কি বলে দিছে? চা ভর্তি বাক্সটির ওজন, চা ভর্তি বাক্সটির ওজন কত? 52 কিগ্রা 350 গ্রাম। আচ্ছা 1 কিগ্রা মানে যদি 1000 গ্রাম হয়, তাহলে 52 কিগ্রা মানে কি 52,000 গ্রাম, আর 52,000 গ্রাম মানে আরো 350 গ্রাম, মানে কি 52,350 গ্রাম। আমি একেবারে গ্রামেই নিয়ে চলে এসেছি। তাহলে চা ভর্তি বাক্সটির ওজন তোমার কত? 52 কিগ্রা 350 গ্রাম মানে 52,350 গ্রাম। আর নেক্সট কি বলেছে? খালি অবস্থায় বাক্সটির ওজন, খালি অবস্থায় বাক্সটির ওজন কত? 3.75 কিগ্রা মানে 3 কিগ্রা 750 গ্রাম। তার মানে কি 3,750 গ্রাম। 3 কিগ্রা মানে কত? 3 কিগ্রা মানে তোমার হচ্ছে 3,000 গ্রাম। 3 কিগ্রা মানে তোমার 3,000 গ্রাম প্লাস 750 গ্রাম মানে কি 3,750 গ্রাম। তাহলে শুধুমাত্র চায়ের ওজন কত? তাহলে শুধুমাত্র চা এর ওজন, শুধুমাত্র চায়ের ওজনটা কত? 52,350 মাইনাস 3,750 মানে কত আসছে? 0 0 7 6 13, 1 কমলে 11 মানে সোজা কথা বলতে গেলে 48,600 গ্রাম। আমি যদি খুব ভুল না হই 52,350 থেকে তুমি 3,750 বাদ দাও। আমি একবার দেখে নি চেক করে। 0 0 ঠিক আছে, 5 7 6 13, 3 হাতে 1, 8 3 11 12 হাতে 1, হ্যাঁ ঠিক আছে ওকে। তাহলে 48,600 তোমার গ্রাম হয়ে গেল শুধুমাত্র চায়ের ওজন। এবার আমি দেখতে হবে যেহেতু চা ভর্তি বাক্স, যেহেতু পুরোপুরি চা ভর্তি বাক্স আছে, হ্যাঁ তার মানে ওই চায়ের আয়তনটা কত? তাহলে চা এর আয়তন ইকুয়ালস টু বাক্সের আয়তন। যেহেতু বাক্সের ভেতরে পুরোপুরি চা ভর্তি আছে, তো বাক্সের যা আয়তন হবে চায়েরও তাই আয়তন হবে। তাহলে চায়ের আয়তন মানে কি ইকুয়ালস টু বাক্সের আয়তন। বাক্সের আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। তাহলে কত আসছে? ডেসিমি মানে ঘন ডেসিমি, তাই তো? তাহলে 75 ইন্টু 6 ইন্টু 54 বাই 100। আচ্ছা 675 মানে কি? 675 মানে কি? 75 দুগুণে 150, 150 প্লাস 150 300, 350 আবার কি জলদি করে 450, তাহলে 450 ইন্টু 54, তাই তো? নিচে 100, একটা শূন্য কেটে গেল। তাহলে 45 ইন্টু 54, 45 ইন্টু 54 মানে কত? 54 ইন্টু 45 মানে কত? 4 5 20 0 2, 5 5 20 27, 4 4 16 6 হাতে 1, 4 5 20 21, 0 7 6 13 3 হাতে 1, 2 1 3 4, 2430 বাই 10 মানে কি 243 ঘন ডেসিমি। তাহলে আমাদের চায়ের আয়তন হচ্ছে 243 ঘন ডেসিমি। তার মানে 243 ঘন ডেসিমি চায়ের ওজনটা কত? সুতরাং 243 ঘন ডেসিমি চা এর ওজন কত? 48,600 গ্রাম। সুতরাং 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত? 48,600 বাই 243 মানে কত? 200 গ্রাম। তাহলে ওটাই আমাদের চেয়েছিল যে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে, তা হিসাব করে লেখো। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? 200 গ্রাম হয়ে যাবে। একদম সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই, একদম মানে বেসিক অঙ্ক এটা পুরোপুরি। হ্যাঁ এবার নেক্সট কোশ্চেন আমি আসছি। বলছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। মানে একটা চৌবাচ্চা আছে, ঘনক আকৃতি বলে দিয়েছে। আমি যদি ছবিটা এভাবে আঁকি, ঘনক আকৃতি মানে তো পুরোপুরি বর্গক্ষেত্র হবে, পুরোপুরি বর্গক্ষেত্র হবে এটা। তাহলে এই চৌবাচ্চার মধ্যে জল ভর্তি ছিল। এবার বলছে এই চৌবাচ্চা থেকে 64 বালতি জল তুলে নিয়েছে। এবার 64 বালতি জল তুলে নিলে যতটা জল ছিল চৌবাচ্চার মধ্যে তার আর 1/3 অংশ জল পড়ে থাকে। মানে 64 বালতি জলের মধ্যে, ভালো করে শুনবি, 64 বালতি জলের মধ্যে
এই চৌবাচ্চার জলের 2/3 অংশ কিন্তু বেরিয়ে যাচ্ছে। মানে চৌবাচ্চার মধ্যে যদি সাপোজ 9 লিটার জল থাকে, তাহলে 2/3 অংশ জল কিন্তু তোমার এমনি বেরিয়ে যাচ্ছে, বিকজ 64 বালতি জল তুলে নিলে বলছে 1/3 অংশ পড়ে থাকে। তাহলে 9 লিটারের 1/3 অংশ কত? 3 লিটার। মানে বালতি করে যে জল আমি তুলে ফেললাম 64 বালতি, ওতে বাদ বাকি 6 লিটার জল বেরিয়ে গেল। তাহলে এখানে 2/3 অংশ জল, পুরোটা হচ্ছে আমাদের 1 অংশ, তো 1 অংশের মধ্যে 2/3 অংশ জল বালতির মধ্যেই বেরিয়ে গেছে, আর 1/3 অংশ জল কিন্তু পড়ে আছে। এবার দেখা যাক, হ্যাঁ জলগুলো থাকে। আচ্ছা, চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করে লিখি। তাহলে এটা একটা বালতি, এটা বালতি, এই বালতিতে একটা বালতিতে কত লিটার জল ধরবে সেটা আমাকে হিসাব করে এখানে বলতে হবে। আর এই ঘনকাকৃতি চৌবাচ্চার প্রতিটা ধারের ওজন কত? 1.2 মিটার, 1.2 মিটার, ঠিক আছে? ওকে, আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার দেখো, এবার দেখো, ভালো করে দেখো জিনিসটা, এবার অবজার্ভ করার চেষ্টা করো। ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ। এবার তোকে জলের বালতিতে কতটা জল ধরে, কত লিটার জল ধরে তোকে বের করতে বলেছে। সবার আগে আমাকে পুরো চৌবাচ্চার আয়তন বের করতে হবে। এই পুরো চৌবাচ্চা যেহেতু জলপূর্ণ ছিল, তো পুরো চৌবাচ্চার যা আয়তন হবে এই চৌবাচ্চার জলেরটাই আয়তন হবে। তাহলে উত্তর, জলপূর্ণ জলপূর্ণ চৌবাচ্চার জলপূর্ণ চৌবাচ্চার আয়তনটা কত? ইকুয়ালস টু জলের আয়তন। জলপূর্ণ চৌবাচ্চার আয়তন মানে কি? জলের আয়তন ইকুয়ালস টু কত? যেহেতু ঘনকাকৃতি এটা, তাই একটা বাহুর দৈর্ঘ্য তাকে কিউব করলেই আয়তন বেরিয়ে যায়। তার মানে 1.2 মিটার তাকে কিউব করলেই কি হবে? ঘনমিটার। 1.2 ঘনমিটার, ঠিক আছে? ওকে, আচ্ছা, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। তাহলে আমরা কত পাচ্ছি? 1.2 কে আমরা কিউব করলে কত পাচ্ছি? এটাতে পাচ্ছি হচ্ছে আমি, আচ্ছা 1.2 মিটার বলে দিয়েছে তো, হ্যাঁ, 1.2 মিটার মানে, হ্যাঁ 1.2, আচ্ছা আমরা জানি 1 মিটার মানে কি রে? 1 মিটার মানে 10 ডেসিমিটার, তাই তো? 1 মিটার মানে 10 ডেসিমিটার। তাহলে এখানে 1.2 মিটার না লিখে আমি যদি 12 কিউব ঘন ডেসিমি লিখি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে 1.2 মিটার মানে কত? 12 ডেসিমিটার। 1.2 মিটার মানে 12 ডেসিমিটার। তার মানে 1.2 কিউব ঘনমিটার মানে কি হয়ে যাবে? 12 কিউব ঘন ডেসিমিটার। কোনো মানে এটা কোনো চাপেরই বিষয় না। 1.2 মিটার মানে কি? 12 ডেসিমিটার, এই নিয়ে কোনো সন্দেহ নেই, বিকজ 1 মিটার মানে 10 ডেসিমিটার। তাহলে 1.2 মিটার মানে 12 ডেসিমিটার। তাহলে 12 কিউব তার মানে কি হয়ে যাবে? ঘন ডেসিমিটার হয়ে যাবে। তার মানে জলপূর্ণ চৌবাচ্চার আয়তন মানে জলের আয়তনটা কত? 12 কিউব মানে 1728 ঘন ডেসিমিটার। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। তাহলে চৌবাচ্চার জলের আয়তনটা কত? চৌবাচ্চার জলের আয়তনটা হচ্ছে 1728 ঘন ডেসিমিটার। খুব ভালো কথা। এবার নেক্সট পার্টটা কি? চৌবাচ্চা থেকে এই 64 বালতির মধ্যে কত জল বেরিয়েছে? তাহলে 64 বালতি জল তুলে নিলে, 64 বালতি জল তুলে নিলে, 64 বালতি জল তুলে নিলে জলের 2/3 অংশ বেরিয়ে যায়, তাই তো? আচ্ছা, এবার আমি যদি বলি যে 64 বালতির মধ্যে চৌবাচ্চার 1 মাইনাস 1/3 মানে 2/3 অংশ জল আছে, যেহেতু বলে দিয়েছে যে 64 বালতি জল তুলে নিলে মাত্র 1/3 অংশ জল পড়ে থাকে, মাত্র 1/3 অংশ জল পড়ে থাকে। 1/3 অংশ জল পড়ে থাকে মানে কতটা জল বেরিয়ে গেছে? 1 মাইনাস 1/3 মানে 2/3 অংশ জল কিন্তু বেরিয়ে গেছে। তাহলে 64 বালতির মধ্যে চৌবাচ্চার 2/3 অংশ জল আছে। সুতরাং 64 বালতির মধ্যে
64 বালতির মধ্যে জলের আয়তনটা কত? 64 বালতির মধ্যে জলের আয়তনটা হচ্ছে পুরো চৌবাচ্চার আয়তনের 2/3 অংশ, মানে 2/3 ইন্টু 1728, মানে কত? 3 5 15, 3 7 21, 3 4 576 ইন্টু 2 করলে কত হচ্ছে? 4 12, 2 হাতে 1, হাতে 1, 1152 কত ঘন ডেসিমি, তাই তো? তাহলে 2/3 ইন্টু 1728, 3 5 15, 3 7 21, 3 6 18, তাহলে 576 ইন্টু 2 মানে কত? 1152 ঘন ডেসিমিটার। মানে 64টা বালতি জল যে তুলেছি তার মধ্যে 1152 ঘন ডেসিমিটার কিন্তু জল আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে বলছে এক বালতিতে কত লিটার জল আছে? কি বলছে? এক বালতিতে কত লিটার জল আছে। এবার এর জন্য আমাদের ঘন ডেসিমিটার এবং লিটারের মধ্যে সম্পর্কটা বের করতে হবে। আমরা জানি এক ঘন ডেসিমি মানে কি 1 লিটার। 1 ঘন ডেসিমিটার এবং 1 লিটার দুটো কিন্তু সেম। 1 ঘন ডেসিমিটার এবং 1 লিটার দুটো কিন্তু পুরোপুরি সেম। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তাহলে 64 বালতির মধ্যে 1728 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমি জল আছে। 64 বালতির মধ্যে 1728 ঘন ডেসিমি জল আছে। সুতরাং 64 বালতির মধ্যে 1728 লিটার জল আছে। কি করে বললাম? আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে 1728 ঘন ডেসিমিটার জল আছে 64টা বালতির মধ্যে, মানে 1728 লিটার জল আছে। তাহলে একটা বালতির মধ্যে কত লিটার জল আছে? 1728 বাই 64 মানে কত? জলদি বলার চেষ্টা করো। 1728 বাই 64 মানে কত? আমি যদি খুব ভুল না হই, কাটাকুটি যাবে এখানে। 8 8 64, 8 2 16, 8 1 6 6 48, 8 2 16, 7 8 56, তাই তো? তাহলে 27 লিটার। একদম সিম্পল অঙ্ক। তাহলে আমাকে বলেছে যে একটা বালতিতে কত লিটার জল ধরে, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। তাহলে যদি 64টা বালতিতে 1728 লিটার জল ধরে, তাহলে প্রতিটা বালতিতে 1728 বাই 64 মানে কি 27 লিটার জল ধরবে। মানে একটা বালতিও জল তুলেছে, 27 লিটার জল কিন্তু বেরিয়ে গেছে। একদম সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই, খুব ভালো অঙ্ক এটা। নেক্সট একই টাইপের অঙ্ক মাধ্যমিক 2024 সালে এসছে এবং একই টাইপ। আগের অঙ্কটা বলেছিল যে ঘনকাকৃতির একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে 64 বালতি জল তোলা হয়েছিল, এখানে 75 বালতি জল তোলা হয়েছে। 75 বালতি জল তুলে নিয়েছে, তার জন্য হ্যাঁ চৌবাচ্চার 2/5 অংশ জলপূর্ণ আছে। আগের অঙ্কটা 1/3 অংশ জলপূর্ণ পড়েছিল, এখানে বলছে 2/5 অংশ জলপূর্ণ আছে। সেই একই কোশ্চেন যে চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য যদি 1.5 মিটার হয়, আগের অঙ্কটা চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য 1.2 মিটার বলেছিল, এখানে 1.5 মিটার বলছে। একই কোশ্চেন প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করে লিখি। এটা আমি HW হিসেবে দিলাম। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে HWটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে তোরা জানা। এই নিয়ে কোনো আমার সন্দেহ নেই যে তোরা পারবি, ডেফিনেটলি পারবি। যেহেতু আমি আগের অঙ্কটা করিয়ে দিয়েছি, তোরা এটাও ডেফিনেটলি পারবি। জাস্ট মাথায় রাখবি যে 1 ঘন ডেসিমিটার মানে কিন্তু 1 লিটার। যাক, চলো নেক্সট কোশ্চেনে আমি আসছি। আচ্ছা, কি বলছে এই কোশ্চেনটা? একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার 3টের অনুপাত বলে দিয়েছে। তাহলে সমকোণী চৌপল বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু বলে দেয়নি, কিন্তু 3টের অনুপাত বলে দিয়েছে 3:2:1। তাহলে বলছে উহার আয়তন যদি 384 হয়, তাহলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। উত্তর, যেহেতু একদম ইজি কোশ্চেন, তোরা তো অনুপাত সমানুপাত পড়েছিস। যেহেতু সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1। সুতরাং ধরি দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x, আর উচ্চতা মনে হচ্ছে, জলদি বলো বাবু, x। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত বলে দিয়েছে 3:2:1। তো আমি দৈর্ঘ্যটাকে 3x ধরতে পারি,
প্রস্থটাকে 2x ধরতে পারি, উচ্চতাকে x ধরতে পারি। তাহলে আমাকে যদি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয় আমায় কিন্তু x এর মানটা বের করতে হবে। এবার যেহেতু আয়তন বলে দিয়েছে 384, তাহলে আয়তনের ফর্মুলা কি? সমকোণী চৌপড়ের আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে কি 3x ইন্টু 2x ইন্টু x, 384। তাহলে 6x কিউব তোমার হচ্ছে 384। তাহলে x কিউবটা কত? 6 দিয়ে ভাগ করলে 6 6 36, 4 6 24। তাহলে x কিউব যদি 64 হয় তাহলে x এর মানটা কত? 4, তাই তো? তাহলে 6x কিউব যদি 384 হয়, 6 দিয়ে ভাগ করলে 64। তাহলে x কিউব যদি তোমার 64 হয় তাহলে x এর মানটা কত? 4। তাহলে x এর মান পেয়ে গেছি। x এর মান যদি পেয়ে যাই তাহলে দৈর্ঘ্যটা কত হচ্ছে? 12, প্রস্থ কত? 8, আর উচ্চতা কত? x এর জায়গায় 4 বসিয়ে দিলে 4। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে গেছি। এবার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ফর্মুলা কি? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 12 ইন্টু 8, প্রস্থ ইন্টু উচ্চতা মানে 8 ইন্টু 4, প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে 12 ইন্টু 4। তাহলে কত হচ্ছে এটা? 2 ইন্টু 96 প্লাস 32 প্লাস 48, তাই তো? যোগ করে কত আসছে? 8 8 16 6 হাতে 1 9 3 12 1 13 13 4 17। 176 ইন্টু 2 মানে কি? জলদি বলো। 352। ঠিক আছে, ওকে। তাহলে অবশ্যই বর্গ একক, 352 বর্গ একক, যা হবে না কেন বর্গ একক হবে। সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে, ক্ষেত্রফল অলওয়েজ কিন্তু বর্গ এককই হয়। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এই ফর্মুলা হচ্ছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফলের অ্যান্সার চলে এসেছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ভালো কোশ্চেন। লাস্ট কোশ্চেন আমাদের এই পার্টিকুলার সিরিজের লাস্ট কোশ্চেন, আয়তঘনের লাস্ট কোশ্চেন। এরপরে কিন্তু আর কোনো আয়তঘন ক্লাস আসবে না, বারবার করে বলছি, কোনো আর কিন্তু আয়তঘন ক্লাস এরপরে আসবে না। বলছে গ্রামের আয়তক্ষেত্রকর মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে যদি 20 মিটার এবং 15 মিটার হয়, আয়তক্ষেত্রকর মাঠ বলে দিয়েছে। আয়তক্ষেত্রকর মাঠ, তাহলে একটা আয়তক্ষেত্রকর মাঠ আমি আঁকি। এখানে আমি আয়তক্ষেত্রকর মাঠ আঁকি, ঠিক আছে? এবারে আয়তক্ষেত্রকর মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু বলে দিয়েছে 20 মিটার আর 15 মিটার। তাহলে এটা হচ্ছে তোমার 20, এটা হচ্ছে তোমার 15। ভালো কথা। ওই মাঠের 4টি কোণে 4টি পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতির গর্ত কেটে অপসারিত করা হলো। এটা মাটির নিচে কিন্তু, মানে এটা তো আয়তক্ষেত্রাকার মাঠ, এই মাঠের নিচে কিন্তু মাটি আছে। তো 4টে কোণায় 4টে বর্গক্ষেত্রাকার বক্স কত মিটার দৈর্ঘ্যের? 4 মিটার দৈর্ঘ্যের। এরকম 4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার না, অ্যাকচুয়ালি ঘনকাকৃতি বাক্স করে কেটে নেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট। 4টে কোণায় একটা 4 দৈর্ঘ্যের ঘনকাকৃতি ঘনক পুরো কেটে নেওয়া হয়েছে, মানে মাটি থেকে একটা 4 মিটার দৈর্ঘ্যের ঘনক কেটে নিয়েছে। এবার স্বভাবতই যখন মাটি কাটবে তো মাটি বেরোবে। তো এখান থেকে কিছু মাটি বেরিয়েছে, এখান থেকে তোমার কিছু মাটি বেরিয়েছে, এখান থেকেও তোমার কিছু মাটি বেরিয়েছে, এবং এখান থেকেও তোমার কিছু মাটি বেরিয়েছে, ঠিক আছে? যেহেতু 4 কোণায় 4খানা পিলার বসানোর জন্য 4টে ঘনক কেটে নিয়েছে, 4 মিটার দৈর্ঘ্যের 4টে ঘনক কেটে নিয়েছে, তাহলে 4টে ঘনক থেকে কিছু কিছু মাটি বেরিয়েছে। এবার এই মাটিগুলো যেগুলো বেরিয়েছে ওগুলো দিয়ে এই যেইটুকুনি জায়গা পড়েছিল ওই জায়গাটাকে ভর্তি করেছে। হয় না জেনারেলি, মানে আমাদের বাড়ির পাশে কোনো ফাঁকা জমি, অন্য কোনো জায়গা থেকে মাটি কেটে তোর জমিটাকে ভর্তি করা হলো, তাহলে তোর জমিটার হাইটটা একটু উঁচু হবে। তাহলে এখন এই আয়তক্ষেত্রটা কিন্তু এরকম দেখতে, এখন এই আয়তক্ষেত্রটাকে পুরোপুরি এরকম দেখতে, একদম এরকম দেখতে, ঠিক আছে? তাহলে এই আয়তক্ষেত্রটা, মানে যেহেতু এই জায়গাগুলো তোমার কেটে ফেলেছে, তাহলে এখন যেই জায়গাটায় মাটি ফেলেছে ওই জায়গাটা কিন্তু এরকম দেখতে। এবার এর হাইটটা কতটা বেড়েছে তোমার সেটা বের করতে হবে। তাহলে এর হাইটটা বেড়েছে কেন? বিকজ এই 4টে ঘনক থেকে
এই 4টে ঘনক থেকে আমি মাটি কেটে এর ওপরে দিয়েছি, তাহলে এই জায়গাগুলো থেকে কিন্তু মাটি কেটে নেওয়া হয়েছে, এই জায়গাগুলো কিন্তু এখন আর নেই। তাহলে মাটি কোন জায়গায় ফেলা হয়েছে? এই 4টে বর্গক্ষেত্র বাদ দিয়ে যেই পোর্শনটা পড়ে আছে সেখানে কিন্তু মাটিটা ফেলা হয়েছে। তো উঁচু কিন্তু হয়েছে এই জায়গাটা, এই অদ্ভুত দেখতে জায়গাটা কিন্তু উঁচু হয়ে গেছে, এতটা উঁচু হয়ে গেছে। তো কতটা উঁচু হয়েছে তোমার সেটা বের করতে বলেছে। তাহলে আমাকে ভালো করে বুঝতে হবে যে এখানে আমি যত পরিমাণ মাটি ফেলেছি তার আয়তনটা এই 4টে ঘনকের আয়তনের যোগফলের সাথে সমান না? যেহেতু আমি যে মাটিগুলো, ভালো করে শুনবি, আমি যে মাটিগুলো এই জায়গাটাতে ফেলেছি যার জন্য এই জায়গাটা উঁচু হয়েছে, সেই মাটির আয়তন, কত আয়তনের মাটি ফেলেছি, কত পরিমাণ মাটি ফেলেছি, পরিমাণটা হচ্ছে এই 4খানা ঘনকের যে আয়তন তার যোগফল। দেখেছি 4খানা ঘনক থেকেই আমি মাটি বের করে এটা এখানে ফেলেছি। তাহলে সবার আগে বুঝতে হবে যে যত পরিমাণ মাটি ফেলা হয়েছে তার আয়তনটা কত। তাহলে সবার আগে আমি এটাই লিখছি এখানে, এটাই আমি এখানে লিখছি যে মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে, মাঠের দৈর্ঘ্য প্রস্থ কি যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে কি 20 মিটার এবং 15 মিটার। ভালো কথা, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ভেরি গুড। এবার এই 4 মিটার করে, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 4 মিটার করে দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্র কেটে নেওয়া হয়েছে। এইগুলো কিন্তু এখন আর নেই, এই যে জায়গাটা আমি বাক্স করছি না, এই জায়গাটা কিন্তু এখন আর নেই, এটা কিন্তু এখন আর নেই। যেই জায়গাগুলো আমি শেড করলাম সেই শেডের জায়গাগুলো কিন্তু এখন আর নেই, ওটা কিন্তু উড়ে গেছে, যেহেতু আমি মাটি কেটে ফেলেছি, তো এই জায়গাগুলো কিন্তু উড়ে গেছে। ভালো কথা। তাহলে আমাকে বুঝতে হবে যে কতটা পরিমাণ ক্ষেত্রফল পড়ে আছে, মানে এগুলো বাদ দিলে যেই জায়গাটা এখন পড়ে থাকছে, মানে আমি যেই জায়গাটা প্রথমে এঁকেছিলাম, এই 4টে বর্গক্ষেত্র বাদ দিলে যেই জায়গাটা পড়ে থাকবে আমাকে সেই জায়গায় ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে দেখি আগে, মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে কি 20 মিটার ও 15 মিটার, সুতরাং ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফলটা কত? 20 × 15 মানে কি 300 বর্গ মিটার, 300 বর্গ মিটার। এবার 4টে কোণায় 4টে বর্গক্ষেত্র আছে, এই 4টে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? মাঠের 4 কোণায় 4টি বর্গাকার, মাঠের 4 কোণায় 4টি বর্গাকার 4টি বর্গাকার জমি কাটা হয়েছে। মাঠের 4 কোণায় 4টি বর্গাকার জমি কাটা হয়েছে, যার বাহুর দৈর্ঘ্যটা কত? জলদি বলো, 4 মিটার। তাহলে মাঠের 4 কোণায় 4টে বর্গাকার জমি কাটা হয়েছে, যার বাহুর দৈর্ঘ্যটা 4 মিটার। তাহলে মোট অপসারিত ক্ষেত্রফল কত? তাহলে 4টে বর্গক্ষেত্র, তাহলে 4 × 4 মানে 4 × প্রতিটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4, তাহলে তার ক্ষেত্রফলটা কত হবে? 4 স্কোয়ার মানে 16। তাহলে 4টে বর্গক্ষেত্র কত হবে? 64 বর্গমিটার। তার মানে পুরো মাঠের তোমার ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গমিটার, সেখান থেকে তোমার কতটা কাটা হলো? তোমার 64 বর্গমিটার কাটা হলো। সুতরাং অবশিষ্ট ক্ষেত্রফল কত? অবশিষ্ট ক্ষেত্রফলটা তোমার হচ্ছে 300 - 64 মানে কি 236 বর্গমিটার। তাহলে এই মুহূর্তে আমি কিন্তু জমিটা যে উঁচু করেছি ওটা কিন্তু এই 236 বর্গমিটার, মানে এই জায়গাটা যেটা আছে, এই 236 বর্গমিটার জমিটাকে কিন্তু আমি আলটিমেটলি উঁচু করেছি। আমি উঁচু তাহলে কাকে করেছি? আমি কিন্তু এই 236 বর্গমিটারের যে জমিটা আছে আমি কিন্তু ওটাকেই আলটিমেটলি উঁচু করেছি। ঠিক আছে, এবার কতটা উঁচু হয়েছে আমি আগে দেখবো যে কতটা পরিমাণ মাটি ফেলা হয়েছে। তাহলে মাটি ফেলা হয়েছে কি 4টে ঘনকের আয়তনের যোগফল। তাহলে 4 কোণা থেকে
চার কোণা থেকে অপসারিত মাটির আয়তন। তাহলে চারটে কোণায় চারটে ঘনক আছে, চারটে ঘনকের থেকে মাটি তোলা হয়েছে, তাহলে চার কোণা থেকে চারটে ঘনকের অপসারিত মাটির আয়তনটা কত? একটা ঘনকের আয়তন কত? 4 কিউব। তাহলে চারটে ঘনকের আয়তন কত? 4 × 4 কিউব। 4 কিউব মানে কি? 64। তাহলে 4 × 64 মানে কত? জলদি বলো। 256 ঘনমিটার। তাহলে 4 × 64 মানে কি? 256 ঘনমিটার। তাহলে যতটা আয়তনের মাটি এখানে দিয়ে এটাকে উঁচু করা হয়েছে সেই আয়তনটা হচ্ছে 256 ঘনমিটার। তাহলে ধরি জমির উচ্চতা বেড়েছে, ধরি জমির উচ্চতা বেড়েছে h মিটার, ধরি জমির উচ্চতা বেড়েছে h মিটার। তাহলে উচ্চতা কার বেড়েছে? উচ্চতা কিন্তু এই অদ্ভুত দেখতে, এই অদ্ভুত শেপের যেটা আছে না, এরই কিন্তু উচ্চতা বেড়েছে বাবু, ভালো করে বুঝতে হবে। কিন্তু আমার কিন্তু উচ্চতা এই আয়তক্ষেত্রের জমিটা বাড়িনি, আমার কিন্তু উচ্চতা এই অদ্ভুত দেখতে যে জমিটা আছে, এই যে এটা, আমার কিন্তু এই জমিটার উচ্চতা বেড়েছে বাবু। প্লিজ এই জায়গাটা ভালো করে বোঝো, আমার কিন্তু এই জমিটার উচ্চতা বেড়েছে। তাহলে এই জমিটার উচ্চতা আমি যদি ধরি যে h পরিমাণ উচ্চতা বেড়েছে, তাহলে এই জমিটার আয়তনটা কত? আমি ধরলাম যে এই জমির উচ্চতা h পরিমাণ বেড়েছে, ধরলাম এটা হচ্ছে উচ্চতা, এই বেড়েছে, হাইটটা বেড়েছে, এই জমি হাইটটা বেড়েছে, ধরলাম এই সাইড বেড়েছে। তাহলে এই জমির আয়তনটা কত হবে? একটা যে কোনো জমির আয়তন বা যে কোনো কিছুর আয়তন মানে হচ্ছে তার নিচে যেটা আছে তার ক্ষেত্রফল, মানে তার ভূমির ক্ষেত্রফল ইনটু হাইট। তাহলে এই যে অদ্ভুত দেখতে ছবিটা এখন আছে, এর ভূমির ক্ষেত্রফলটা কত? 236 বর্গমিটার। বিকজ এই চারটে পার্ট তো আমি বাদ দিয়ে দিয়েছি, তাহলে ভেতরে পড়ে আছে তোমার 236 বর্গমিটার। তাহলে এই জমিটার ভূমির ক্ষেত্রফল মানে মেজর ক্ষেত্রফলটা হচ্ছে 236 বর্গমিটার। আমি ধরলাম এর হাইটটা হচ্ছে h। তাই অদ্ভুত দেখতে জমিটার আয়তনটা কত? আয়তনটা হচ্ছে 236 × h। এবার এই জমিটার যেইটুকু বেড়েছে ভালো করে শুনি জিনিসটা, এই জমিটার যেইটুকু বেড়েছে, সাপোজ এটা হচ্ছে জমি, এই জমিটার এইটুকুনি বেড়েছে। এবার যেইটুকুনি বেড়েছে ওইটুকুনিতে যে মাটিটা আছে বাবা, এই চারটে কোণা থেকে মাটিগুলো তুলেই তো আমি এখানে দিয়েছি। তাহলে এই জমিটার যেইটুকুনি বাড়লো তার আয়তন আর মাটির আয়তন, যতটা পরিমাণ মাটি আমি দিয়েছি তার আয়তন সেম না? তাহলে জমির হাইটটা যতটা পরিমাণ বেড়েছে তার জন্য যে আয়তনটা তৈরি হয়েছে সেই আয়তনটা এবং যতটা পরিমাণ মাটি আমি ফেলেছি তার আয়তনটা পুরোপুরি সেম না? বিকজ মাটি ফেলেছিস বলেই তো তোর জমির উচ্চতাটা বেড়েছে, আর জমির উচ্চতা বেড়েছে মানে ওইটুকুনি পোর্শন একটা আয়তন তৈরি হয়েছে। তাহলে ওই আয়তনটা হচ্ছে তোমার 236 × h, আর ওই আয়তনটা তোমার হচ্ছে কার সাথে সমান? এই চারটে কোণা থেকে আমি যে মাটি তুলেছি এই পুরো মাটির আয়তনের সমান। মানে কি জলদি বলো? এই 256 সাথে সমান। বিকজ চার কোণা থেকে যতটা পরিমাণ মাটি তুলেছি তার আয়তনটা কি? 256। আর ফর্মুলা দিয়ে আমি আয়তন কত পাচ্ছি? 230 × h। তাহলে h এর মানটা কত হচ্ছে? 256/236। কাটাকুটি হবে এখানে, দেখি। হ্যাঁ, 4 × 6 = 24, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 9 = 36, তাই তো? হ্যাঁ, তাহলে 64/59 মিটার। এরপরে আর কিন্তু আলাদা করে কিছু করার দরকার নেই, আর কিছু কাটবেও না। হ্যাঁ ঠিক আছে, তাহলে 64/59 মিটার। তাহলে আমাকে এখানে জিজ্ঞেস করেছে যে জমির উচ্চতা, মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল? তাহলে বৃদ্ধি পেল হচ্ছে 64/59, 64/59 মিটার, এতটা উচ্চতা বৃদ্ধি পেল। আইও ভাই বোমবাস্টিক অঙ্কগুলো কিন্তু তোরা ভালো করে করবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। আমি কিন্তু সময় নষ্ট করলাম না। এই লেকচারটা অবশ্যই দেখবে এবং কমেন্ট সেকশনে জানা যে তোদের লেকচারটা কেমন লাগছে। তাহলে কিন্তু আমরা পরিমিতির পরে নেক্সট চ্যাপ্টারটা আনতে পারবো। পরপর 2 দিন কিন্তু ক্লাস দিলাম, অবশ্যই কিন্তু এই লেকচারটা দেখে নিবি। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক।